হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই সুস্থ আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় বল। বলের উপর আমার বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে, যার পূর্বের ভিডিওগুলি দেখো নাই, ভিডিওগুলি দেখে নিও। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মহাকর্ষ বল সম্পর্কে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে। এখানে আমি গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ, অভিকর্ষ, মহাকর্ষ সূত্র, জি এর মান নির্ণয় অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব, ভর ও ওজন নিয়ে আলোচনা করব এবং বস্তুর ওজনহীনতা সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তাহলে চলো যাই আজকের ক্লাসে। প্রথমে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মহাকর্ষ বল নিয়ে। এই যে মহাকর্ষ বলটা কি? এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণা নিজের দিকে অন্য বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কি? মহাকর্ষ বল বলে। যেমন দিলাম আমরা সূর্য, পৃথিবী, চাঁদ, মানুষ, ছাগল, বই, চেয়ার ইত্যাদি। প্রত্যেকটা বস্তুর সাথে প্রত্যেকটা বস্তুর আকর্ষণ আছে। এখানে প্রত্যেকটা বস্তুর সাথে প্রত্যেকটা বস্তুর আকর্ষণ আছে। এরকম প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, প্রত্যেকটা বস্তু অপর কোন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে গ্র্যাভিটেশনটা কি। এর ভিতর মহাকর্ষ বলের একটা অংশ অভিকর্ষ। এই অভিকর্ষটা কাকে বলা হচ্ছে? তার আগে আমি মহাকর্ষ বলের উদাহরণ তোমাদেরকে এখানে বললাম। যেমন সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর সাথে মানুষের আকর্ষণ, পৃথিবীর সাথে চেয়ারের আকর্ষণ, চেয়ারের সাথে চাঁদের আকর্ষণ। তাহলে আমরা এখন অভিকর্ষ বল নিয়ে আলোচনা করছি। দেখো যে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল তাকে বলা হচ্ছে অভিকর্ষ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে পৃথিবীর আর অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। যেমন পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, পৃথিবীর সাথে মানুষের আকর্ষণ, পৃথিবীর সাথে বইয়ের আকর্ষণ বা চেয়ার টেবিল, পৃথিবীর সূর্যের আকর্ষণ। এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে অভিকর্ষ, যেটা মাধ্যাকর্ষণ বল নামে পরিচিত। কারণ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতে চায়, আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই অভিকর্ষ বল নামে পরিচিত। তাহলে তোমরা মহাকর্ষ এবং অভিকর্ষ বল সম্পর্কে ধারণা পেলে। এখানে একটি প্রশ্ন আছে যে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, অর্থাৎ অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু মহাকর্ষগুলি মহাকর্ষ অভিকর্ষ নয়। এই প্রশ্নটার উত্তর এমন ভাবে হবে, দেখো যে আমরা জানি মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ। তার ভিতরে কিন্তু পৃথিবী উপরে। দেখো যেমন সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর সাথে ছাগলের আকর্ষণ, ছাগলের সাথে চাঁদের আকর্ষণ, বা ছাগলের সাথে মানুষের আকর্ষণও হতে পারে। তো এই আকর্ষণগুলো হচ্ছে হলো মহাকর্ষ। আর পৃথিবী আর অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে দেখো অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। তাহলে পৃথিবীর সাথে অন্য একটি বস্তুর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা শুধু অভিকর্ষ। আর সকল বস্তুর ভিতর যে পরস্পরের যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা হলো মহাকর্ষ। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে গেলে যে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। কারণ প্রত্যেকটা গ্রহ নক্ষত্রগুলো দেখো একটি গ্যালাক্সিতে অবস্থান করে। গ্যালাক্সিতে তারা অবিরত গ্যালাক্সিতে আকর্ষণের ফলে একে অপরকে চারিদিক দিয়ে ঘুরে। যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে। ঠিক এইরকম আকর্ষণের ফলে একটার সাথে আরেকটা ঘুরে, তার নিজস্ব কক্ষপথে ঘুরে, আকর্ষণ বলের জন্য কিন্তু, অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে। তাহলে পৃথিবীর সাথে যখন
কোনো একটি বস্তুর তখন আকর্ষণ হলো, সেটাকে আমরা অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলি। তাহলে মাধ্যাকর্ষণ বল সম্পর্কে তোমরা আশা করি ক্লিয়ার হয়েছ। তাহলে তোমরা মহাকর্ষ বল সম্পর্কে একটু দেখো। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন এই সৃষ্টি জগতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। পৃথিবী মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে, আমরা সে বলটাকে বলি মাধ্যাকর্ষণ। তাহলে মহাকর্ষ বল আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু অপর বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেমন পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, মানুষ ও টেবিলের মধ্যে আকর্ষণ বল ইত্যাদি। অভিকর্ষ বলটি তোমরা দেখো, পৃথিবী যখন অন্য কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে। যেমন পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, মানুষ ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল। মহাকর্ষ বলকে মাধ্যাকর্ষণ বল বলা হয়। তাহলে তোমরা মহাকর্ষ এবং অভিকর্ষ বল দুটি দেখলে। এখন দেখো, অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু অপর বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেমন পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, মানুষ ও টেবিলের মধ্যে আকর্ষণ বল। আর পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তা অভিকর্ষ বল। যেমন পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। এখানে মানুষ ও টেবিলের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু মহাকর্ষ, কিন্তু অভিকর্ষ নয়। আর পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। সেজন্য অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ। তাহলে তোমরা প্রশ্নটির উত্তর দেখলে। তোমাদের সঙ্গে আলোচনা করব নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে। এখন দেখো, নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রটি তোমাদের হয়তো জানা আছে, তবে আমি বলতেছি। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা অপর কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি পেলাম আমরা? যে নিউটনের মহাকর্ষ সূত্রটি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা প্রত্যেকটি বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো, একটি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। মনে করি একটি বস্তুর ভর m1 আর একটি বস্তুর ভর m2, তাদের মধ্যবর্তী দূরত্ব r, বা আমরা ডিও কিন্তু লিখতে পারি। তাহলে পরস্পরকে কি বলে, এই পরস্পরকে কি বলে আকর্ষণ করবে? পরস্পরকে কত বলে তারা আকর্ষণ করবে? দেখো, প্রথমত আকর্ষণ বল হবে ভরের গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক m1 m2। আর দ্বিতীয়ত দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক তাহলে 1/r²। তোমরা এখানে 1/d² লিখতে পারো, যেহেতু ডিস্টেন্স মানে দূরত্ব, আমরা আর মানে মনে করো যে ব্যাসার্ধ হিসেবে দূরত্ব ধরা থাকে। এখন আরেকটি কাজ হবে, এই যে বস্তু দুটি আছে এই দুটির যে কেন্দ্র আছে, কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর বলটা কাজ করবে। বলটা কখনো ঘুরে কাজ করে না। এখন দেখো, আমরা এই দুটি সমানুপাতিক থেকে পাই, দুটো এফ এর ভিতর থেকে একটা এফ তোমরা নাও। এফ সমানুপাতিক, উপরে m1 m2, নিচে আসলো r²। তাহলে বা এফ যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, একটা সমানুপাতিক ধ্রুবক ধরতে হয়। তাহলে জি m1 m2 ডিভাইডেড বাই r²। এখানে জি সমানুপাতিক ধ্রুবক,
সমানুপাতিক ধ্রুবক। একে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। ধ্রুবক, এই ধ্রুবক নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করতেছি। একে সার্বজনীন ধ্রুবক বলা হয়, আমি পরে আলোচনা করছি। এবং দেখো এখানে তাহলে আমাদের কিন্তু সূত্রটা আমাদের দাঁড়ালো F ইকুয়াল টু জি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে এফ এর মানটা এত বলেই পরস্পরকে আকর্ষণ করবে। এই যে জি নিয়ে তোমাদের সাথে আলোচনা, জি হলো একটা মহাকর্ষীয় ধ্রুবক, একে সার্বজনীন ধ্রুবকও বলা হয়। এই জিটা হচ্ছে হলো 1 কেজি ভরের 1 কেজি ভরের দুটি বস্তুকে যদি আমরা 1 মিটার দূরে স্থাপন করি, দূরত্বটা হতে হবে আমাদের 1 মিটার, তাহলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে ওই বলের মানটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক জি এর মান। এই মানটা পরীক্ষা করে দেখা গেছে যে জি এর মান, জি সমান আমরা পাই 6.67 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে তোমরা বুঝতে পারলে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা কত, 6.67 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বা পার কেজি স্কয়ারও তোমরা বলতে পারো। এটা বলতে গেলে এই যে এককটা বলতে গেলে আমার একটা মজার ঘটনার কথা মনে পড়লো, তোমাদেরকে বলি কথাটা। আমি এক জায়গাতে গেছিলাম, একটি ছেলে বারবার মুখস্থ করছে যে মহাকর্ষ ধ্রুবক জি এর একক নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাই আমি তাকে বললাম যে তুমি যে এত বারবার মুখস্থ করতেছো কেন? আঙ্কেল ভুলে যায়। তো বলে ভুলে যায়, তুমি তো এটা এমনি তো 1 মাস বা 2 মাস বা 6 মাস পরে তো ভুলে যাবে। তো এইটা বের করার সুন্দর একটা বুদ্ধি আছে। এই এককগুলা মুখস্থ করতে হয় না, মুখস্থ স্বাভাবিক রাখতে হয়, কিন্তু জ্ঞান থেকে করতে হয়। তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা এই এককটা অতি সহজে ভুলে গেলেও নির্ণয় করতে পারো। দেখো এই সমীকরণ থেকে যে আমরা কি পাচ্ছি যে জি ইকুয়াল টু পাচ্ছি এ আর স্কয়ার, আর ডিভাইডেড বাই কিন্তু আমাদের m1 m2। তাহলে আমরা যদি এখন বলের একক নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার, কেজি ইন্টু কেজি, তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার কেজি উপরে উঠে গেল সূচকের নিয়মে -2, অর্থাৎ নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে কি এটা কি আমাদের কি কোনো মুখস্থ করার দরকার আছে? আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে এই মানটা বুঝে নিউটনের সূত্রটি বুঝেছ এবং নিউটনের সূত্রটি আমি প্রতিপাদন করে তোমাদেরকে দেখালাম। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা বুঝলাম যে m1 বস্তুটি তার কেন্দ্রের দিকে, যে এফ এর মান যেটা বেরোবে সেই বলে আকর্ষণ করবে এবং m2 তার কেন্দ্রের দিকে সে বলে আকর্ষণ করবে। ঠিক আছে, এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব অভিকর্ষ ত্বরণ নিয়ে। দেখো অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণটা কাকে বলে? মুক্তভাবে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটিকে আমরা স্মল জি, যেটিকে আমরা অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর মহাকর্ষ ধ্রুবককে আমরা প্রকাশ করি ক্যাপিটাল জি দ্বারা। তোমরা দেখাইছি, আবার দেখাবো। তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা জানলাম যে জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা নিউটনের সূত্র থেকে আমরা পাইছিলাম F ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2 আর স্কয়ার। এখন এই যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল নির্ণয়ের ক্ষেত্রে যখন বল F সমান
ক্যাপিটাল জি। এখন এই বস্তু দুটার ভিতর একটা পৃথিবী ধরলাম আমরা, পৃথিবী, আর একটি বস্তু, বস্তু। এই যে বস্তু আর পৃথিবীর যে আকর্ষণ বলটা, এখানে আমরা হিসাবটা করব, কিন্তু এখানে উপরে না ধরে বস্তুটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠে ধরবো, ভূপৃষ্ঠে ধরবো এই বস্তুটা। আর এটা আমি পরে দেখাচ্ছি। পৃথিবীর পৃষ্ঠে ধরলাম, আর পৃথিবীর ব্যাসার্ধটা যদি আমরা, ব্যাসার্ধটা ধরলাম আমরা আর পৃথিবীর ভরটা ধরলাম আমরা এম। আমরা জানি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো একটি বস্তুর ভর আমাদের এম, তো ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভর, আর আর স্কোয়ারটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে দূরত্বটা আমরা আর হিসেবে আখ্যায়িত করি। তাহলে এফ সমান আমরা পাইলাম এইটা। এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ভর গুণন ত্বরণ। এটা আমি তোমাদেরকে বুঝাইছি। এই ভর গুণন ত্বরণ, এখানে ত্বরণ এর পরিবর্তে আমাদের ত্বরণ ধরা লাগতেছে জি, তাহলে আমরা পাচ্ছি এম জি। এফ সমান যদি এম জি হয় এবং এফ সমান যদি এইটি হয়, তাহলে আমরা কিন্তু লিখতে পারি অনায়াসে এম আর স্কোয়ার ইকুয়াল টু এম জি। তাহলে দেখো এই যে এম, এই এম দুই পক্ষ থেকে কিন্তু কেটে গেল, তাহলে আমরা কিন্তু লিখতে পারলাম যে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই আমাদের জি নির্ণয়ের রাশিমালা। এখানে প্রশ্ন হয় যে জি নির্ণয়ের রাশিমালাটি প্রতিপাদন করো, তাহলে তোমরা এইভাবে প্রতিপাদন করে দেবে। কিন্তু ভাষাগত দিকগুলো কিন্তু লিখতে হবে, আমি যেগুলি মুখে বললাম। অনেক সময় প্রশ্ন করা হয় যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। দেখো অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণের ডান পাশে, একটা সমীকরণ ধরলাম আমরা, সমীকরণের ডান পক্ষে দেখো বস্তুর কোনো ভর নেই, এর ভিতর বস্তুর কোনো ভর নেই, অর্থাৎ স্মল এমটা নেই, যার কারণে বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ নির্ভর করে আর দূরত্বের উপর, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর। এখন এই যে এখানে বলছিলাম যে এই একটা পৃথিবী এখানে বস্তুটা যদি আমাদের উপরে থাকে, বস্তুটা যদি অনেক উপরে থাকে, তাহলে এইটুকু পৃথিবীর উপরে একটুকু ধরলাম আমরা স্মলার দূরত্ব, আর পৃথিবীর ব্যাসার্ধ জানি আমরা ক্যাপিটাল আর। তাহলে আমাদের এই জি ইকুয়াল টু কিন্তু আমাদের লিখতে হবে এইভাবে, জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তারপর স্কোয়ার। এই সূত্রতে মানগুলি বসায় দেয়া আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে পারি। আর এই সমীকরণ থেকে আমরা এফ অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলের মানটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারতেছ যে কিভাবে আমরা নির্ণয়টা করতে পারি। তো এই সমীকরণ থেকে আমরা এখন জি এর মানটা নির্ণয় করে, আমি এখন তোমাদেরকে জি এর মানটা নির্ণয় করে দেখাবো। আশা করি তোমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা সমীকরণ থেকে কি পেলাম, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু পেলাম আমরা জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সমীকরণটা আমরা পেয়েছি। এখানে পৃথিবীর ভর ক্যাপিটাল এম সমান 5.98 গুণন 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 6.37 গুণন 10⁻6 মিটার। মহাকর্ষ
ধ্রুবক জি সমান 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এই তিনটে মান যখন আমরা পেয়ে গেলাম, তখন দেখো যে জি এর মান অনায়াসে আমরা বের করতে পারতেছি। জি ইকুয়াল টু মানগুলি বসায় দাও, 6.67 গুণন 10⁻⁻11 গুণন এম এর মান পাইছি আমরা 5.98 গুণন 10⁻24, আর এর মান পাইছি আমরা 6.37 গুণন 10⁻6। তাহলে আর এর উপর স্কয়ার, তাহলে এখানে আমাদের এটার উপর স্কয়ার। আমি এককটা একবারে লিখে দিচ্ছি, মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স 2 ইকুয়াল টু, হিসাব করলে দেখা যায় যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককটা আমরা পাই। আর এককগুলি এক্সট্রা বসেও কাটা কিন্তু এই এককে টিকে। তাহলে আমরা কিন্তু জি এর মান অনায়াসে বের করতে পারতেছি। কোন সময় যদি যেমন মহাশূন্য অর্থাৎ উপরের দিকে কোন বস্তু হয়, যেমন এখানে পৃথিবী আছে, এর চাইতে 100 মিটার উপরে, 100 মিটার উপরে যদি কোনো একটা বস্তু যদি অবস্থান করে, তখন এই যে 100 মানটা, তখন আমাদের জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর হিসাবটা করতে হবে। কারণ এখানে আর এর মানটা বসাইতে হবে, প্লাস তার সাথে এই 100টা যোগ করতে হবে। আমার মনে হয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো অভিকর্ষ ত্বরণ জি এর মান কিভাবে নির্ণয় করা হয়। এই সূত্রগুলি প্রয়োগ করলে মহাশূন্যে যদি কোনো মান নির্ণয় করতে হয়, সেই মানগুলি আমরা এইভাবে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এখন আমি তোমাদের সাথে বস্তুর ওজন সম্পর্কে একটু আলোচনা করব। যদিও এই ওজন সম্পর্কে তেমন ধারণা নেই, তবু আমি তোমাদেরকে সুবিধার জন্য দিচ্ছি। দেখো, এখন আমি তোমাদেরকে ওজন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। ওজন, বস্তুর ওজন, ওজন কাকে বলে? তোমরা জানো কোন বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে সেই বস্তুর ওজন বলে। ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। অর্থাৎ ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এই এম যেটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কিন্তু অপরিহার্য। আর বস্তুর ভর জানি যে পদার্থের মোট পরিমাণ, এটাই বস্তুর ভর। এখন যে কোনো বস্তুর ওজন পৃথিবীতে যা চাঁদে কি তা হয় কিনা এই সম্পর্কে তোমরা নিচে ক্লাসে শিখে আসছো, তবু আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি এখন আলোচনা করব যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়। এই ব্যাখ্যাটা আরেকটু তোমাদের সাথে আমি একটু আগে আলোচনা করছি, আবার করতেছি। যে জি ইকুয়াল টু আমরা দেখেছিলাম জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে বস্তুর ভর এম অনুপস্থিত, সেজন্য জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর না করে স্থানের উপর নির্ভর করে, যে কোথায় বস্তুটা অবস্থিত, ভূপৃষ্ঠের কোথায় অবস্থিত। তো দেখো যে এই যে আমাদের পৃথিবীটা, আমরা জানি পৃথিবীর গোলাকার পৃথিবীর এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটার দিকে একটু চাপ, দুই সাইড চাপা আছে, মাঝখানে বিষুব অঞ্চল, এখানে ক্রান্তীয় অঞ্চল। তো জি এর মান কোথায় কি পরিমাণ হয় সেটা সম্পর্কে এখন তোমাদেরকে ধারণা দেবো যে জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণটা কি। যে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে এটা বিষুবীয় অঞ্চল, এটা হলো ক্রান্তীয় অঞ্চল, এটাও ক্রান্তীয় অঞ্চল, এটা হলো মেরু অঞ্চল, এটাও মেরু। তোমরা জানো যে পৃথিবীর উত্তর দিকের ভাগকে উত্তর গোলার্ধ, দক্ষিণের ভাগকে দক্ষিণ গোলার্ধ বলে। আর এর ভিতর 23.5 এত ডিগ্রি অক্ষরেখাকে, এটাকে বলা হয় কর্কটক্রান্তি, এটাকে বলা হয় মকরক্রান্তি। আর এটা হলো সুমেরু আর কুমেরু। উত্তর মেরুকে বলা হয় সুমেরু, দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু। তো এই যে আর এর মান বিষুবীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে তিন জায়গাতে তিন রকম। কারণ দেখো তোমরা কমলা লেবু তো দেখেছো,
পৃথিবীর আকৃতিটা কমলা লেবুর মতো। তো এখান থেকে দেখা যায় মেরু অঞ্চলে এই আর এর মানটা কম, বিষুবীয় অঞ্চলে সবচাইতে বেশি, আর ক্রান্তীয় অঞ্চলে মাঝামাঝি। সেজন্য মেরু অঞ্চলে জি এর মানটা সবচাইতে বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মানটা সবচাইতে কম। অর্থাৎ আর এর মান যত বেশি হয়, জি এর মান তত কম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়। এখন এই পৃথিবী পৃষ্ঠের উপর যত দূরত্বে যদি বস্তু হয়, তার অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। এমনকি যদি পৃথিবীর কেন্দ্রে কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে যদি চলে আসে, আস্তে আস্তে এক সময় জি এর মানটা 0 হয়ে যায়। যার কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। যেহেতু এখানে পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়াল টু 0, মনে রাখো কথাটা, পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়াল টু 0, সেজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। কারণ পৃথিবীর বস্তুর ভর যাই থাক না কেন, এম গুণন জি এর মান যদি 0 হয়, ইকুয়াল টু 0 হয়। তোমরা বুঝতে পারতেছ পৃথিবীর কেন্দ্রে 0। এখন অনেক সময় প্রশ্ন হয়, চাঁদে একটি বস্তু পৃথিবীতে ওজন, যেহেতু ওজন এক ধরনের বল, সুতরাং পৃথিবীতে যদি আমাদের 20 নিউটন হয়, চাঁদে তার ওজন কত? তখন চাঁদে তার ওজনটা হয়, আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ পৃথিবীতে ভূপৃষ্ঠে যত ত্বরণ হয়, চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হয়। সেজন্য তার 6 ভাগের 1 ভাগ, এই 20কে আমরা 6 দ্বারা ভাগ করলে যে ওজনটা আসবে, চাঁদে সেই বস্তুর ওজন তত হবে। কিন্তু ভরটা কিন্তু অপরিবর্তনীয়, অর্থাৎ 20 কেজি। যদি পৃথিবীতে 20 কেজি হয়, চাঁদেও 20 কেজি, পৃথিবীর কেন্দ্রেও 20 কেজি। আর কোন বস্তুর ওজন যদি পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে যদি 20 নিউটন হয়, চাঁদে তার হবে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে 6 পয়েন্ট সামথিং আসতেছে অত নিউটন। আর পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। যত ভর যতই থাক না কেন, আমার মনে হয় জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণটা কি? তাহলে তোমরা বুঝলে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচাইতে কম, ক্রান্তীয় অঞ্চলে তার চাইতে মাঝারি, আর মেরু অঞ্চলে সবচাইতে বেশি। বিষুবীয় অঞ্চলে কম, তারপরে ক্রান্তীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে সবচাইতে বেশি। তাহলে তোমরা বুঝলে পৃথিবীর বিভিন্ন স্থানে আর এর মান বিভিন্ন হওয়ার কারণে বস্তুর ওজন বা অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন হয়। আমি আশা রাখি খুব সুন্দরভাবে তোমরা বুঝেছ। এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো একটু ওজনহীনতা। বস্তুর ওজনহীনতা অর্থাৎ কোন বস্তুর পৃথিবীর যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা, তাহলে আকর্ষণ বলটা আমাদের নির্ভর করে জি এর উপর। তাহলে এই যে ত্বরণে বস্তুটাকে আকর্ষিত হচ্ছে পড়তেছে, বেগটা বাড়তেছে, যে কারণে কোন বস্তুর এই জিটা যদি মাইনাস উল্টা বিপরীত জি হয়, অর্থাৎ আকর্ষণ বল এবং বিপরীতমুখী বল যদি প্রতিক্রিয়া বল যদি সমান হয়, সেখানে সে বস্তু ওজনহীনতা অনুভব করে। দেখো, যদি স্পেস স্টেশনগুলোতে বস্তু শূন্যে ভাসতে থাকে, কারণটা কি তোমরা জানো? যেখানে অভিকর্ষ ত্বরণ জিটা একেবারেই কম, অর্থাৎ অন্য গ্রহ নক্ষত্রের সাথে সেগুলি কাজ করতে হতে কম, যার কারণে কোনো দিকে বস্তুটা তখন পড়তে পারে না, সেজন্য বস্তুগুলি শূন্যে ভাসতে থাকে। আর অভিকর্ষ ত্বরণ এই মানটা বের করার জন্য তোমাদেরকে আমি কিন্তু শিখাইছি যে জি এম ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর এর ফোর স্কয়ার, এই সূত্র দিয়ে বের করা। তোমাদের বইয়ে একটা সমস্যা আছে, দেখে নাও যে 1000 কিলোমিটার বা 100 কিলোমিটার উপরে গেলে সেখানে বস্তুটার অবস্থা কেমন হবে, অভিকর্ষ ত্বরণ কত হবে? তখন তোমরা পৃথিবী ব্যাসার্ধের সাথে আর এর মানটা কতটুকু উঁচুতে আছে ভূপৃষ্ঠ থেকে বস্তুটা, সেখানে যোগ দিয়ে দিবে। এটা বুঝলে তাই আমি যেহেতু ওজনহীনতা বুঝাচ্ছি, যে আকর্ষণ বল এবং বিপরীতমুখী বল যদি পরস্পর সমান হয়, সে বস্তুটা তখন কি করে? ওজনহীনতা অনুভব করে। অর্থাৎ কোন বস্তুর ত্বরণ এই জি আর বিপরীত ত্বরণ যদি সমান হয়, এই জি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে সেই বস্তুটা ওজনহীনতা অনুভব করে। আমরা যখন লিফট থেকে আমরা লিফটটা যখন নিচের দিকে আসে, তখন আমরা ওজনহীনতা অনুভব করি। অর্থাৎ আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণটা আমরা পাই জি। এখন যদি লিফটটা যদি আমাদের এই মাইনাস এ ত্বরণে যদি চলে, তাহলে যে বিপরীতে এটা কাজ করার জন্য আমাদের ত্বরণটা হয়ে যায় 0। ত্বরণটা হয়ে যায় 0। যখন ত্বরণ 0 হয়ে যায়, তখন ভর গুণন ত্বরণের মান যদি 0 হয়, তাহলে আমাদের ওজনটা হয়ে যায় 0। এই জন্য আমরা ওজনহীনতা অনুভব করি। আশা করি ওজনহীনতা বুঝতে পেরেছ।
আমি সময়ভাবে বেশি আলোচনা করতে পারলাম না। আজকের ক্লাসটি তাহলে এখানে আমি রাখছি। আগামী ক্লাসে ঘর্ষণ বল সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তার পরবর্তীতে গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো। আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে যদি আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন মনে করো তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে mtbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে সেখানে পিডিএফ আকারে সৃজনশীল প্রশ্নোত্তর, বহু নির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন সহ এবং বোর্ড প্রশ্নোত্তর সহ আর অনেক তথ্য আছে ওখানে অধ্যায় ভিত্তিক। তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি আজকের বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।